সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গতানুগতিক ক্লাসের মতো আজকে আবার আমরা হাজির হয়েছি আমাদের আইসিটি ক্লাসে। তো শুরুতে আমি একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। ক্লাসে তোমাদেরকে স্বাগতম। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তো আজকে আমরা শুরু করব সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো এর আগেও আমাদের 3টি ক্লাস হয়েছে। তো ওই জায়গাগুলো থেকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। তো গত ক্লাসে পর্যন্ত আমাদের যতটুকু আলোচনা হয়েছে সেই জায়গা থেকেই আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তর। স্যার আমাদের দেখিয়েছিলেন 12টি রূপান্তর, ঠিক আছে। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, তারপর এর উল্টো ছিল বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, হ্যাঁ। তারপর ছিল অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, টোটাল 12টি। তার মধ্য থেকে আমাদের স্যার গত ক্লাসে দেখিয়েছিলেন দশমিক থেকে বাইনারি। তো আমরা সেই দশমিক থেকে বাইনারি ওই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে শুরু করে আজকে আমাদের টার্গেট আছে দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্যন্ত শেষ করা। সবাই আমার সাথে থাকবে। আর ক্লাসটি তোমরা যে যেখানে আসো সবাই শেয়ার করে দাও, ঠিক আছে। আমরা শুরু করতে যাচ্ছি গত ক্লাসের ওই জায়গা থেকে, যে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তরের জায়গা থেকে। তো শুরুতেই আমি তোমাদেরকে একটি ক্লাস ওয়ার্ক দিব। তোমরা তাৎক্ষণিকভাবে এটা করে ফেলবে। এরকম একটা অঙ্ক এখন বলো, এটা আমরা লিখছি দশমিক সংখ্যা পদ্ধতিতে। কিভাবে বুঝলাম? যে দেখো, এখানে ভিত্তি আছে 10। যদি ভিত্তি দিয়ে দেওয়া থাকে তাহলে তার কোনো কথাই নাই, চোখ বুঝে আমরা বলে ফেলবো যে কি এটা, যে ভিত্তি থাকবে সেই ভিত্তিকার আলোকে ওই সংখ্যা পদ্ধতি। যেহেতু ভিত্তি আছে 10, আমরা জানি 10 যদি ভিত্তি থাকে তাহলে আমরা সেটা কোন সংখ্যা পদ্ধতি বলে থাকি? দশমিক। যদি থাকতো 8 তাহলে অক্টাল বলতাম, যদি থাকতো 2 তাহলে বাইনারি বলতাম, এরকম, তাই না? তো এখন ভিত্তি আছে 10, তার মানে এটা হলো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা এখানে দিলাম 2, তার মানে এটা ইনডিরেক্টলি একটু বোঝাতে যাচ্ছে এখানে হোয়াট চিহ্ন 2, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলছি। তো তোমরা গত ক্লাসে এই অঙ্কগুলো করেছো। আমি একটু এখান থেকে শুরু করতে যাচ্ছি, তোমরা এই অঙ্কটি শুরু করো। আর তোমরা কমেন্টে একটু জানাবে।
আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটি করা শুরু করেছো। আমরা তোমাদের সাথে আমি নিজেও অঙ্কটি শুরু করতে যাচ্ছি। তো এখানে যে সংখ্যাটি আমরা লিখেছি, এখানে দেখো দুইটা অংশ। প্রথমে এতটুকু হলো আমাদের পূর্ণ অংশ, আর এতটুকু আমাদের কি ভগ্নাংশ। আমাদের স্যার সুন্দরভাবে বুঝিয়েছেন, আমি সেইভাবেই এই অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে অঙ্কটা এইভাবে শুরু করতে যাচ্ছি যে সমাধান। যেহেতু পূর্ণ অংশ আলাদা আলাদা করতে যাচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের পূর্ণ অংশ কতটুকু? 12। তো স্যার আমাদের ভাগ পদ্ধতিতে শিখিয়েছিলেন ওইভাবে। তাহলে যেহেতু আমরা বলে এরকম বলা ছিল যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমরা করব কি ভাগ। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি, বিধায় আমরা ভাগ করব 2 দ্বারা। যদি থাকতো তাহলে অক্টাল, তাহলে আমরা কি করতাম 8 দ্বারা। যদি থাকতো এখানে 16, তাহলে আমরা ভাগ করতাম 16 দ্বারা। অর্থাৎ এই আমরা যে 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা লিখেছিলাম, এখানে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল, 3টার জন্য সেম নিয়ম, একই। অর্থাৎ বাইনারি রূপান্তরের জন্য আমরা 2 দ্বারা ভাগ, যদি অক্টালের রূপান্তর হতো তাহলে 8 দ্বারা ভাগ করতাম, আর যদি হেক্সাডেসিমালের রূপান্তর হতো তাহলে কত দ্বারা ভাগ করতাম? 16 দ্বারা। তো এখন আমরা রূপান্তর করতে যাচ্ছি কিসে? বাইনারিতে। এই কারণে আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করি। এখন বলো, এই 2 দ্বারা 12কে ভাগ করব, আমরা রাফ করি। 12 2 দ্বারা ভাগ করলে কতবার যাবে? 6, 12, অবশিষ্ট কত? 0। তো আমাদের স্যার শিখিয়েছিলেন যে এই ভাগফলটি লিখবো আমরা এই জায়গায়, এবং এই ভাগশেষ 0, এই ভাগশেষটি লিখবো আমরা এই জায়গায়। তারপর এইভাবে আমরা ভাগ করতেই থাকবো। আমাদের টার্গেট হলো এই জায়গায় 0 আনা বা 0 আনা। তো এখন আছে তো 6, আমাদেরকে 0 আনতে হবে। তো আমরা আবার ভাগ করব কত দ্বারা? ওই 2 দ্বারাই আমরা ভাগ করব। এখন বলো, 6কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 3, 3 দুগুণে 6, অবশিষ্ট 0। তাহলে এবার ভাগফল কত? 3, আমরা 3 লিখলাম এই জায়গায়, ভাগশেষ কত? 0। আবার আমরা ভাগ করব, কারণ এখনো তো এখানে 0 আসেনি। কত দ্বারা ভাগ করব? ওই 2 দ্বারাই ভাগ করব। তাহলে দেখো, 3কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 1 বার 2, অবশিষ্ট থাকে 1। তাহলে ভাগফলও 1, ভাগশেষেও 1। তাহলে ভাগফল 1 এবং ভাগশেষ 1। এখন সর্বশেষ যে 1, এখানে 1 রাখা যাবে না, এটাকেও ভাগ করব। তো এখানে ভাগ করা যায় না, আমরা জোর করি এখানে ভাগ করব। অর্থাৎ যদি আমরা এরকম জানি যে ছোট সংখ্যাকে যদি ভাগ করতে হয় তাহলে ভাগ যায় না, বিধায় ভাগফলে থাকবে 0, আর এই ছোট সংখ্যা এটাই এখানে অবশিষ্ট হিসেবে থাকবে। ঠিক আছে? তাহলে সর্বশেষ এই সংখ্যাটি যখন ছোট হবে তখন তো ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা ভাগফলে দেব 0, আর এই ছোট সংখ্যাটি অবশিষ্ট হিসেবে থাকবে এবং সেটা এই পাশে বসবে। আমরা বলেছিলাম অবশিষ্ট সবগুলো কোথায় থাকবে? ডান পাশে। এখন আমাদের ফলাফল লেখার পালা। ঠিক আছে? তাহলে ফলাফল লিখি। অতএব 12 এতটুকু এর সমতুল্য বাইনারি মান কোনটি? এই যে অবশিষ্ট, এটাই কিন্তু আমাদের ফলাফল, কারণ এই পাশের এগুলি কিন্তু বাইনারি মান, আর এটাই হলো আমাদের ফলাফল। এবং এই পাশে খেয়াল করো, 0 আর 1ই কিন্তু বিদ্যমান। লেখার নিয়ম কি? নিচ থেকে উপর দিকে যাবে। তো সর্বশেষ 1, তারপর উপর দিকে 1, তারপর 0, তারপর 0। লেখার পর আমরা ভিত্তিটা দিয়ে দেব। আমাদের ভিত্তি কত? 2 দিয়ে দিলাম। তাহলে পূর্ণ অংশের কাজ শেষ। এখন আসি ভগ্নাংশের ক্ষেত্রে। আচ্ছা, এইভাবে টাইটেল আমরা দিব, এবং পাশাপাশি আমাদের এখানে জায়গা কম, তোমরা আরেকটু স্পেস দিয়ে পাশাপাশি আবার নিচে করলেও হবে, কোনো সমস্যা নেই। স্যার একটা ভাবে আমি দেখাইছে, আমি অন্য একটা ওয়েতে দেখাচ্ছি। আচ্ছা, এখানে 2টা ভাগ করে নিলাম, এই পাশে লিখলাম ভগ্নাংশ, আর এই পাশে লিখলাম আমরা পূর্ণ সংখ্যা।
আচ্ছা, স্যার আমাদের বলেছিলেন যে পূর্ণ অংশে, কি বলেছিলেন, যে পূর্ণ অংশে হয়ে থাকে আমাদের ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে স্যার বলেছিলেন করতে হবে গুণন। যদি হয় বাইনারিতে রূপান্তর তাহলে 2 দ্বারা গুণন, অক্টালে যদি হতো 8 দ্বারা গুণন করতাম, হেক্সাডেসিমেল যদি হতো তাহলে 16 দ্বারা গুণন। তো আমি এইভাবে এই ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশ কতটুকু, 0.375, আর 0.375 লেখার পর এইভাবে আমরা গুণন করব। কেন 2 দ্বারা গুণন করলাম? কারণ আমরা রূপান্তর করতে যাচ্ছি কোথায়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। যদি অক্টাল হতো কত দ্বারা গুণন করতাম, 8 দ্বারা। যদি হেক্সাডেসিমেল হতো তাহলে কত দ্বারা গুণন করতাম, 16 দ্বারা। আচ্ছা, আমরা রাফ করতে পারি যে এটা ধরো আমাদের রাফ 0.375 গুণন 2। এই রাফ তুমি করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এখন 0.375 এটাকে 2 দ্বারা গুণন করলে আমাদের কত হবে, আমরা একটু ক্যালকুলেটর নিয়ে নিই। 0.375 গুণন 2 আমাদের হয় 0.75। ঠিক আছে, এখানে তুমি খেয়াল করো 2টা পার্ট, এই একটা পার্ট এবং 75 এই একটা পার্ট। অর্থাৎ এই 0, এই দশমিকের আগে এই অংশটুকু হলো পূর্ণ অংশ, আর 0.75 এটা হলো আমাদের ভগ্নাংশ। আমাদের দেখো এটা একটা কলাম, এইটা একটা কলাম, এই কলামটা হলো ভগ্নাংশের কলাম, এই কলামটা হলো আমাদের পূর্ণাংশের কলাম। আমরা এই গুণন করার পরে যে ফলাফলটি পাবো সেখানকার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ 2টা পার্ট পাইলাম আমরা। তাহলে এখানে এই পূর্ণ অংশটা লিখবো আমরা পূর্ণ অংশের ঘরে কলামে, এবং ভগ্নাংশ যতটুকু সেটা লিখবো আবার ভগ্নাংশের কলামে। দেখো আমরা বুঝছি কিনা বিষয়টা। এখন এখানে যেমন এই জায়গায় 0 আনা আমাদের টার্গেট ছিল, এখানেও তাই আমাদের ওই 0 আনা টার্গেট। তাহলে এখন দেখো 0.75 আমাদের তো 0 আসেনি, তাহলে যদি 0 না আসে ওই সেম এখানে যেমন বারবার ভাগ করতাম, আর এখানে ওই ভিত্তি দ্বারাই বারবার করতে হবে গুণন। তাহলে আবার গুণন করি, ওই ভগ্নাংশ অংশটুকু 0.75 গুণন 2, আমাদের 0.75 গুণন 2 দিলে হয় যে 0.75 গুণন 2 1.50। তাহলে এবার খেয়াল করো এখানে পূর্ণ অংশে কত আছে 1 এবং ভগ্নাংশে কত আছে 0.50। তাহলে আমরা ওইরকম করেই লিখব যে পূর্ণ অংশে লিখব 1 এবং ভগ্নাংশে লিখব 0.50। এখনো তো আমাদের 0 আসে নাই, 0 যদি না আসে তাহলে আবার 2 দ্বারা গুণন। তাহলে আমরা রাফে দেখি 0.50 গুণন 2 সমান সমান কত হবে 1.00। এবার খেয়াল করো পূর্ণ অংশে কতটুকু 1, ভগ্নাংশে কতটুকু 0.0। তাহলে আমরা পূর্ণ অংশে 1 লিখলাম, এখানে 0.0, অর্থাৎ একটা 0 দিলাম। তাহলে এবার খেয়াল করো আমাদের এখানে কিন্তু 0 চলে আসছে। যখনই আমাদের 0 চলে আসবে তখনই আমাদের অঙ্কটা শেষ। এখন গত ক্লাসে স্যার আরও বলেছিলেন যদি কখনো 0 না আসে সেক্ষেত্রে আমাদের কি করণীয়। যদি 0 না আসে আমাদের স্যার বলেছিলেন যে আমরা ম্যাক্সিমাম 5 বার গুণন করব। গুণন করার পর যদি 0 না আসে পরে আমরা ডট ডট দিয়ে ফলাফলটা লিখে ফেলবো। তো আমাদের 0 চলে আসছে, সো ডট ডট দেওয়ার কোনো মানে নাই। 0 চলে আসলে সুন্দর আমরা ফলাফল লিখে ফেলবো। ফলাফল লেখার নিয়মটা হলো এরকম যে অতএব 0.375 এত এর সমতুল্য বাইনারি মান। এবার ফলাফলটা হলো এই পাশে। ফলাফল লেখার নিয়ম হলো যে পূর্ণ অংশের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে চিন্তা করতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে চিন্তা করতে হয় উপর থেকে নিচ দিকে। তাহলে উপর থেকে নিচ দিকে যদি চিন্তা করি 0 1 1, তবে এক্ষেত্রে আরেকটা চিন্তা রাখতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ এবং দশমিকের পরে এখানেও সেম দশমিকটা আমরা দিয়ে নিব। তারপর প্রথমকে উপর থেকে নিচে চিন্তা করলে প্রথম হলো 0 0, তারপর 1, তারপর 1। যদি আমাদের 0 না আসতো তাহলে এরকম 5 বার গুণন করে আমরা ডট ডট দিয়ে দিতাম। তো আমাদের 0 চলে আসছে, আর তো গুণন করার প্রয়োজন নেই, আমরা ভিত্তি দিয়ে দেব 2। ফাইনাল রেজাল্ট লিখবো এইভাবে যে অতএব 12.375 এত এর সমতুল্য বাইনারি মান 1100.0
0.11 ভিত্তি কত দিব 2, অবশ্যই ভিত্তি দিবা, ভিত্তি যদি না দাও তাহলে আমাদের অঙ্ক ভুল। এই হলো আমাদের এই দশমিক থেকে বাইনারি অঙ্ক। তোমরা হয়তো নিশ্চয়ই অঙ্কটা করেছিলে এবং আমার সাথে ম্যাচ হওয়ার কথা। আমি একটু কমেন্টে দেখে নিচ্ছি যে তোমরা কারা কারা অঙ্কটা করছো এরকম এবং বুঝতে পারছো কিনা এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, অনেকেই অঙ্কটা করে ফেলছো। রেহানা পারভিন, তুমি ভিত্তি দাওনি, তো অবশ্যই তোমাকে ভিত্তি দিতে হবে। আর নাহিদ হাসান, তুমি ডট ডট দিয়েছো, তোমার ডট ডট দেওয়াটা কিন্তু ঠিক হয়নি, কারণ আমরা কিন্তু জিরো আমরা এখানে পেয়ে গেছি। হ্যাঁ, জিরো পেয়ে গেলে আমাদের ডট ডট দেওয়া যাবে না এবং তোমাকে ভিত্তি দিতে হবে, তুমি ভিত্তি দাওনি। তারপর এর যে রহমান, তুমি কিন্তু ভিত্তি দাও না, ভিত্তি দিতে হবে। শরীফ আহমেদ, ভিত্তি দাও না, ভিত্তি দিতে হবে। জিহান আহমেদ মাহিন, তুমি ডট ডট দিয়েছো, ডট ডট দেওয়া কিন্তু ঠিক হয়নি। ডট ডট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যদি আমাদের এখানে জিরো না আসতো তাহলে আমরা ডট ডট ব্যবহার করতাম। আমাদের এখানে জিরো চলে আসছে, সেক্ষেত্রে আমরা ডট ডট ব্যবহার করব না। এবং তুমি কিন্তু ভিত্তি দাওনি, ভিত্তি দিয়ে দিবে। তো ঠিক আছে, অনেকের অঙ্ক হয়ে গেছে আর অনেকে একটু ছোটোখাটো ভুল হয়েছে। তো আমরা আশা রাখি পরবর্তী সংখ্যা পদ্ধতি রূপান্তর সেম, দশমিক থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, ওগুলো যখন আমরা দেখব আজকে, আমার মনে হয় ওই যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে। তোমরা পুরো ক্লাসে থাকবে, ঠিক আছে, এবং খাতায় সুন্দর করে নোট ডাউন করবে। আচ্ছা, আজকে ক্লাসটি একটু বলে নিচ্ছি, একটু টাইম নিয়ে ক্লাসটি করব আমরা। হ্যাঁ, সবাই ক্লাসে একটু থাকবে মনোযোগী। ওকে, আমরা দ্বিতীয় সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে যাচ্ছি। আচ্ছা, আমি একটু গল্প বলে নিচ্ছি। এই কোভিড পরিস্থিতিতে আসলে তোমরা অনলাইনে ক্লাস করতেছো, অনেকে হয়তো বা বোর ফিল করতে পারো। তো এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে আমাদের মনোযোগ আনতে পারি। তো ইন্টারমিডিয়েটে অনেক তোমরা ক্লাস করে দেখতেছো, হয়তো একটু কঠিন লাগতে পারে, তো আমরাও এটা ফিল করছি। তো আবার কীভাবে আমরা এই জায়গা থেকে জয় করেছি বা যারা সাকসেস হয়েছে কিভাবে, তোমার মনের মধ্যে বড় বড় এক্সপেকটেশন থাকতে হবে। এই তো কিছুদিন পরে, 1 থেকে 2 বছর পর, তোমার নামের আগে ইঞ্জিনিয়ার, তোমার নামের আগে ডাক্তার, কেউ হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA MBA কমপ্লিট করবে, অনেক বড় বড় জায়গায় যাবে, ঠিক আছে। তো আমরা মনের মধ্যে ওই সকল এক্সপেকটেশন সবসময় আমরা রাখবো, তাহলে দেখবে যে ছোটোখাটো কষ্ট বা আগের থেকে যে কষ্টগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আর অনেকদিন হয়তো বা অনেকদিন যাব তোমরা তো ক্লাস করতেছো, একটু হয়তো বা ইয়া হতে পারে। তো একটু এই সকল দিককে চিন্তা রাখো, ঠিক আছে। আমরা দোয়া রাখি আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অচিরেই আশা রাখি। তো একটু মনের মধ্যে সেই এক্সপেকটেশনগুলো রাখো। তো আমরা সেই মনের মধ্যে ভালো বড় বড় এক্সপেকটেশন রেখে আজকের ক্লাস আসলে মূলত এখান থেকে শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের দ্বিতীয় যে রূপান্তর সেটি হলো, আমরা লিখে রাখি দশমিক থেকে অক্টাল। খুবই সহজ। তুমি যদি দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর বুঝে ফেলো, তাহলে দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল আর বোঝার প্রয়োজন পড়ে না। কেন, আমরা আগেই বলে ফেলছি এবং স্যারেও বলছে যে দশমিক থেকে বাইনারিতে যখন রূপান্তর করবে তখন পূর্ণ অংশের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ এবং ভগ্নাংশের দ্বারা করেছি আমরা 2 দ্বারা গুণন। আর অক্টালের ক্ষেত্রে, 3টার ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি একই নিয়ম। অক্টালের ভিত্তি কত? 8। ওই ভিত্তির দ্বারাই কি হবে? পূর্ণ অংশে হবে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে হবে কি? গুণন।
হেক্সাডেসিমেলে যখন রূপান্তর করব একইভাবে যে পূর্ণ অংশে হবে আমাদের 16 দ্বারা ভাগ এবং ভগ্নাংশে হবে 16 দ্বারা গুণন। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই একটা এক্সাম্পলে, উদাহরণ। আচ্ছা, ধরো আমি লিখলাম 23.125, আমরা ভিত্তি দিয়েছি 10, তার মানে আমি কি বলবো এটা কোন সংখ্যা পদ্ধতিতে লিখছি? দশমিক। আচ্ছা, আমি হোয়াট চিহ্ন দিয়ে ভিত্তি দিলাম 8। তাহলে এখন বলো আমরা কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি? আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে যাচ্ছি। অনেকে তোমরা শুরু করতে পারো অঙ্কটি আমি না করার আগে, কারণ নিয়ম তো একই। নিয়মটা কি? পূর্ণ অংশে করবে 8 দ্বারা ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে করবে 8 দ্বারা গুণন। শুরু করে দাও। আচ্ছা, সমাধান। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের একটু লেখা স্টাইল এরকম থাকলে আমাদের ভালো হয়। পূর্ণ সংখ্যা কতটুকু? 23। তাহলে একজন বলো এবার আমরা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা, কারণ আমরা কোথায় রূপান্তর করতে যাচ্ছি? অক্টালে। অক্টালের ভিত্তি 8, এই কারণে এবার ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। শুরু করো তোমরা খাতা কলম নিয়ে। 8 দ্বারা। এখন বলো আমরা রাফ করি, 23কে ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। এই রাফ তুমি করলেও চলবে, না করলেও চলবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অঙ্কের কোনো অংশ না। পরীক্ষার খাতার দেখা যাবে রাফ খাতায়, রাফ জায়গায় এটা করবে, এটা কিন্তু আমাদের এই অঙ্কের কোনো অংশ না। আচ্ছা, 8 দ্বারা ভাগ করলাম। 8 দ্বারা 23কে ভাগ করলে আমাদের কতবার যাবে বলো? 3 8 24 হবে না, তাহলে 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে কত অবশিষ্ট থাকে? 13 থেকে 6 গেলে 7, হাতের 1 চলে আসে। আচ্ছা, তাহলে ভাগফল পেলাম আমরা কত? 2। এটা ভাগফল, আর এটা কি? ভাগশেষ। আমরা লেখার নিয়ম কি বলছি? ভাগফল লিখতে হবে আমার এই জায়গায়, আর ভাগশেষ লিখতে হবে কি আমাদের এই জায়গায়। সবাই এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছি। আচ্ছা, ওই একইভাবে আমাদের থিঙ্কিং কি চিন্তা, যে এই জায়গায় আমাদের কি আনতে হবে? 0। এখন 2কে ভাগ করব, তখন আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছিলাম। তখন সেক্ষেত্রে আমরা কি করেছি, যে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ফলাফলে আমরা লিখছি 0, আর ওই ছোট সংখ্যাটি আমাদের কি হিসেবে কাজ করছে বলো? অবশিষ্ট হিসেবে কাজ করছে। তাহলে 2কে 8 দ্বারা ভাগ করব। 2কে তো 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 2 তো আমাদের ছোট সংখ্যা। বিধায় ফলাফলে আমরা লিখব 0, আর এই 2 এটাই হবে আমাদের এখানে। দেখো আমরা বুঝছি কিনা বিষয়টা? ঠিক আছে, আমাদের এখানে 0 চলে আসছে। যদি আমাদের 0 চলে আসে আমাদের অঙ্ক শেষ, ফলাফল লেখার পালা। অতএব 23 এত এর সমতুল্য অক্টাল মান, অর্থাৎ রেজাল্ট তো এই পাশেটাই হবে, এই অবশিষ্ট মানটাই কিন্তু আমাদের রেজাল্ট। লেখার নিয়ম একইভাবে, নিচ থেকে উপর দিকে এই তীর চিহ্ন তুমি দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। দিলাম আমরা বোঝার স্বার্থে তীর চিহ্ন। তার প্রথমে কে? 2, তারপরে কে? 7। এখন একজন বলো এখানে তাহলে ভিত্তি আমরা কত দিব? ভিত্তি দিব আমরা 8। কেন 8 দিব? আমরা তো রূপান্তর করতে যাচ্ছি কোথায়? অক্টালে, এই কারণে দিব আমরা 8। অবশ্যই ভিত্তি দিতে ভুল করবে না। তাহলে আমাদের পূর্ণ অংশ শেষ। আচ্ছা, ভগ্নাংশ তোমরা শুরু করো, আমি একটু দেখি কমেন্টে কেউ অঙ্কটা করছো কিনা। তোমরা একটু রেসপন্স করবে, ক্লাসটা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেছি আমরা। হাদিয়া আক্তার রিপা 8 লিখেছে, ঠিক আছে। এখন হ্যাঁ, একজন অঙ্কটা করে ফেলছে, হাদিয়া আক্তার রিপা
ওকে, শেষের পথিক, তোমরা ফেসবুকে সঠিক নামটা ব্যবহার করবে। শেষের পথিক এরকম আসলে কেমন দেখায়, তোমার নাম যেটা সেটাই তোমরা লিখবে। শেষের পথিক, তোমার অঙ্কটি ভুল হয়েছে, তুমি এখন কারেকশন করে নাও। হাদিয়া আক্তার রিপা, তোমার অঙ্কটি হয়েছে। তারপর আর দেখতে পাচ্ছি না এখন। আমি অঙ্কটি অনেকে হয়তো বা করছো, কমেন্টে লিখুনি ফলাফল। যদি অঙ্কটা করে থাকো তাহলে কমেন্টে একটু লিখো। কমেন্টে লিখো, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন আমার সাথে ম্যাচ করো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এইভাবে দুইটা পার্ট করে নিলাম। এটা দিলাম আমরা পূর্ণ সংখ্যা, এই পাশে দিলাম আমরা ভগ্নাংশ। ভগ্নাংশ এবার কত? 0.125। আমরা রাফ করি 0.125। এবার গুণন করব কত দ্বারা? আমরা বলেছি কি পূর্ণ অংশে ভাগ, ভগ্নাংশে হবে কি গুণন। অক্টালের রূপান্তর এই কারণে 8 দ্বারা ভাগ, অক্টালের রূপান্তর এই কারণে 8 দ্বারা গুণন। এখন আমরা দেখি 0.125 এটাকে 8 দ্বারা গুণন করলে আমাদের ফলাফল কি আসে। 0.125 গুণন 8 এরকম আসে 100। এখানে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টটা কি পূর্ণ অংশ আর এই পার্টটা কি ভগ্নাংশ। তাহলে পূর্ণ অংশের জায়গায় পূর্ণ অংশ লিখবো, ভগ্নাংশের জায়গায় ভগ্নাংশ লিখবো। পূর্ণ অংশে কত আছে 1, আমরা 1 লিখলাম। ভগ্নাংশে কত 0.0। তার 0.0কে যদি আমরা আবার 8 দ্বারা গুণন করি 0ই আসবে। তার মানে কি 0 চলে আসলে আর গুণন করার প্রয়োজন নেই। তাহলে ফলাফল লেখার পালা। অতএব 0.125 এত এর সমতুল্য অক্টাল মানটি হলো, প্রথমে দশমিক দিব আর উপর থেকে নিচ দিকে। এখন উপর থেকে নিচ দিকে আসার জন্য এবারে তো ডিজিটই আমাদের একটা, তাহলে আমরা 1ই লিখলাম। কিন্তু ভিত্তি দিতে ভুলা যাবে না। ভিত্তি কত দেব? 8, কারণ রূপান্তর করতেছি কোথায়? অক্টালে। এখন ফাইনালি আমাদের রেজাল্টটা হবে এরকম যে 23.125 এত এর সমতুল্য অক্টাল মান হলো 271। ভিত্তি কত দেব? 8। এটাই হলো আমাদের আনসার। আমার মনে হয় অনেকের অঙ্কটা হয়ে যাওয়ার কথা, মিলে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আর একটি অঙ্ক আমরা তোমাদের এখন দিব। আচ্ছা সবাই এবার এই অঙ্কটি করো। 39.32 এত এর সমতুল্য অক্টাল মান কত হবে? সবাই এই অঙ্কটি করে ফেলো। শুরু করো সবাই। আমি দেখতেছি কমেন্টে কে কে আচ্ছা আমার সাথে যদি ইন্টারেক্টিভ না হও তাহলে অঙ্কগুলো বোঝা মুশকিল হয়ে দাঁড়াবে। আচ্ছা তো আমরা শুরু করতে থাকি। ঠিক আছে, তোমরা অঙ্কটা শুরু করেছো নিশ্চয়ই। আচ্ছা এখানেও দুইটা অংশ, একটা হলো পূর্ণ অংশ আর একটা কি আছে ভগ্নাংশ। আচ্ছা কোথায় আমরা রূপান্তর করব? অক্টাল সংখ্যায় রূপান্তর করব আমরা। তাহলে ওই একইভাবে আমরা আগের অঙ্কের মতোই আমরা শুরু করব যে পূর্ণ অংশ আমাদের কতটুকু? 39। কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে আমরা কি হয় দেখি, 4 8
32, অবশিষ্ট কত থাকবে 7। তার মানে ভাগফল আমরা কত পেলাম 4, ভাগশেষ কত পেলাম 7। দেখো মিলছে কিনা। আচ্ছা, তারপর আবার এই 4কে ভাগ করব, কারণ টার্গেট তো এখানে 0 আনা। কত দ্বারা ভাগ করব? ওই 8 দ্বারাই ভাগ করব। 8 দ্বারা 4কে ভাগ করা যায় না, বিধায় ফলাফলে হবে কি 0। এবং এই ছোট সংখ্যা এটাই হবে অবশিষ্ট। যেহেতু আমাদের 0 চলে আসছে, আমাদের অঙ্ক শেষ। ফলাফল লেখার পালা, যে অতএব এত এর সমতুল্য অক্টাল মান হলো, নিচ থেকে উপর দিকে চিন্তা করো, তাহলে 4 7। ভিত্তি কত দিব 8, কেন নয়? কারণ আমাদের রূপান্তর হচ্ছে কোথায়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। দেখো মিলে যাওয়ার কথা। আচ্ছা, তারপরে আসি ভগ্নাংশের ক্ষেত্রে। আচ্ছা, এবার ভগ্নাংশ হলো 0.32, গুণন করবো কত দ্বারা? ওই 8 দ্বারাই গুণন করতে হবে। ঠিক আছে, এখন রাফ করি। 0.32 গুণন 8, এটা গুণন করলে কত হবে আমরা একটু ক্যালকুলেটর দেখি। 0.32 গুণন 8, 2.56। তাহলে বলো পূর্ণ অংশে কত আছে 2, ভগ্নাংশে কত 5 6। তাহলে ভগ্নাংশে আমরা লিখবো 5 6, পূর্ণ অংশে কত লিখবো 2। এখানে তো 0 আসে নাই, 0 যদি না আসে আবার এই ভগ্নাংশকে গুণন করবো কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 0.56 গুণন 8, তাহলে কত হয় 0.56 গুণন 8। এবার আসছে আমাদের 4.48। তাহলে এখানে পূর্ণ অংশ কত 4, ভগ্নাংশ কত 0.48, 0.48 আর পূর্ণ অংশ কত 4। 0 আসে নাই, তাহলে আবার 8 দ্বারা গুণন। তাহলে 0.48 গুণন 8 সমান সমান কত? 0.48 গুণন 8 সমান 3.84। তাহলে পূর্ণ অংশে 3 আর ভগ্নাংশে কত 0.84। 0 আসেনি, তাহলে আবার গুণন করব আমরা। 0.84 গুণন 3 সমান 0.84 গুণন 8 সমান 6.72। তাহলে হলো কি পূর্ণ অংশে কত 6 আর ভগ্নাংশে কত 0.72। আবার গুণন করবো আমরা 8 দ্বারা, কারণ 0 তো আসেনি। তাহলে 0.72 গুণন 8 সমান সমান কত হয়? 0.72 গুণন 8 সমান 5.76। তাহলে পূর্ণ অংশে কত 5, ভগ্নাংশে কত হয় 0.76। আচ্ছা, আমরা টোটাল কতবার গুণন করে ফেলেছি? 5 বার। আমরা বলেছিলাম যে এরকম গুণন করতে করতে যদি 5 বার গুণন করার পরেও যদি আমাদের এই জায়গায় 0 না আসে, তাহলে আমরা ফলাফল লিখে ফেলব। এখন ফলাফল লিখার নিয়মটা কি? উপর থেকে নিচ দিকে। তাহলে অতএব 0.32 এত এর সমতুল্য অক্টাল মান হলো, দশমিকের পর এখানে মানটা লেখার সময় কি দশমিকের ফোঁটাটা দিয়ে নিব, তারপর উপর থেকে নিচ দিকে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি। তার প্রথমে কে আসবে 2, ঠিক আছে, তারপরে কে আসে 4, তারপরে কে আসবে 3, তারপরে কে আসবে 6, ঠিক আছে, তারপরে কে আসবে 5। আচ্ছা, যদি এখানে 0 চলে আসতো তাহলে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে 8 দিয়ে দিতাম, কিন্তু এখানে কি 0 আসছে? 0 আসেনি। 0 যদি না আসে সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে ডট 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 ব্যবহার করব, করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে ভিত্তিটা দিয়ে দিব। অনেকে আগের অঙ্কে ভুল করেছে, এখন এটা কি কারণে আমরা এই ডট ডট ব্যবহার করে এখন ক্লিয়ার হয়ে নাও। অতএব ফাইনাল রেজাল্ট আমরা লিখি যে 39.32 এত এর সমতুল্য অক্টাল মান হলো 47.24365 ডট 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 ভিত্তি হবে কত 8। এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে।
তাহলে আমাদের দশমিক থেকে অক্টাল আমরা বুঝে ফেলছি। এখন আমরা সর্বশেষ যে টপিক 3 নাম্বার, দশমিক থেকে হেক্সাডেসিমেল, ঠিক আছে, এটা আমরা শুরু করতে যাচ্ছি। সবাই এখন টাইটেল লিখো, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আমরা একটা উদাহরণ দিচ্ছি দশমিক থেকে হেক্সাডেসিমেলের জন্য। ধর 28.125 এত থেকে আমরা রূপান্তর করতে যাচ্ছি 16। সবাই শুরু করো। যদি দশমিক থেকে বাইনারি ওইটা বুঝে থাকো, দশমিক থেকে অক্টাল যদি বুঝে থাকো, তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমেল এটা অবশ্যই বোঝার কথা। যদি এটা না পারা যায় তাহলে আগের অঙ্ক সহ সব বৃথা, ঠিক আছে। তারপরে আমি বলে দিচ্ছি, যখন বাইনারিতে রূপান্তর করেছো, পূর্ণ অংশে 2 দ্বারা ভাগ, ভগ্নাংশে 2 দ্বারা গুণন। অক্টালের রূপান্তর পূর্ণ অংশে 8 দ্বারা ভাগ, ভগ্নাংশে 8 দ্বারা গুণন। তাহলে হেক্সাডেসিমেল যেহেতু বলেছিলাম শুরুতেই যে 3টার জন্য একই নিয়ম, তাহলে কি করব আমরা? পূর্ণ অংশে 16 দ্বারা করব ভাগ, ভগ্নাংশে করব 16 দ্বারা গুণন। স্টার্ট। আচ্ছা, তাহলে তোমরা অনেকেই শুরু করছো, আমিও তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, তোমরা এই সকল প্র্যাকটিসের জন্য বাজারে আরও কিছু বই আছে, সে বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আমাদের বোর্ড বই থাকবে, এনসিটিভি কর্তৃক নির্ধারিত বই তো থাকবেই, এছাড়াও আরও প্র্যাকটিস এর জন্য মাহবুবুর রহমানের বই, মুজিবুর রহমানের বইগুলো তোমরা করবে। আচ্ছা, তাহলে শুরু করি। আচ্ছা, তোমরা অঙ্কটা শুরু করো, আমি একটু আজানের জন্য 1 মিনিট বিরতি নিচ্ছি।
আচ্ছা, তাহলে দেখো পূর্ণ অংশ, এবার পূর্ণ অংশ কতটুকু 28 আর ভগ্নাংশ 0.125। তো সেম একইভাবে পূর্ণ অংশ আমরা করব ভাগ। এবার কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। কেন? আমরা রূপান্তর করতে যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেল ভিত্তি কত? 16, এই কারণে 16 দ্বারা ভাগ। এখন দেখো 28 কে 16 দ্বারা ভাগ করো, 2 বার যায় না, 1 বার, তাহলে 16 4 8 থেকে 2 1, তাহলে ভাগফল পেলাম আমরা কত? 1। তাহলে এখানে ভাগফল লিখি আমরা, ভাগশেষ কত পেলাম? 12। আবার ভাগ করতে হবে, কারণ 1 তো এখানে রাখা যাবে না। কত দ্বারা ভাগ করব? এই 16 দ্বারাই ভাগ করব। এর আগেও কিন্তু তাই করেছি আমরা। তো এই বড় সংখ্যা দ্বারা যখন ছোট সংখ্যাকে ভাগ করে, ভাগ তো করা যায় না, এই কারণে ফলাফলে লিখবো 0, আর এই ছোট সংখ্যাটি লিখবো আমরা অবশিষ্ট আকারে। এখন আমাদের ফলাফল লেখার পালা। ফলাফল আমরা কিভাবে লিখব? ওই আগের মতোই। কি হবে? এই পাশের ডিজিটগুলোই তো আমাদের হেক্সাডেসিমেল, বা এই পাশের গুলোই ছিল আমাদের অক্টাল, বা এই পাশের গুলোই ছিল আমাদের কি বাইনারি। তাহলে ওই এখন কি হেক্সাডেসিমেল, তার মানে এই ডিজিটগুলোই হবে আমাদের ফলাফল। ফলাফল লিখব কিভাবে? অতএব 28 এর সমতুল্য হেক্সাডেসিমেল মান 1। এখন 1-এর পরে 1 2। এখন তুমি খেয়াল করো, বা একটা বিষয় জানো কিনা, আমাদের এই আগের ক্লাসে আলোচনা ছিল যে হেক্সাডেসিমেলে 12 বলে কোনো অঙ্ক বা ডিজিট নেই। অর্থাৎ হেক্সাডেসিমেলের অঙ্কগুলো আমি লিখি যদি 1 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কত ছিল? এ বি সি ডি ই এবং এফ। ঠিক আছে, এখন এ মানে কত? 10 স্যার বলেছিল, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে এখানে আমাদের আছে 12, কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে তো 12 বলে কোনো কথা নেই। তাহলে 12 মানে কি বোঝাবে? সি। তার মানে এখানে এইভাবে ব্র্যাকেটে তোমরা, হ্যাঁ, এরকম ব্র্যাকেট দিয়ে তোমরা সি এটা লিখে দিবা। তাহলে অনেকে এই জায়গাটাতে ভুল করে। তাহলে এখানে আমরা 12 না লিখে লিখব কি? সি। তারপর আমরা ভিত্তি দিব কত? 16। ঠিক আছে, এখন বলতে পারো যে এবিসিডি কি কোনো অঙ্কের প্রতীক হতে পারে? কি পারে? কেন? তুমি যেটা ইংরেজিতে এনএ লেখো, অনেকে যখন আমরা মেসেঞ্জারে বলি তুমি কি কলেজে আসবে, তোমরা লেখো যে না। আবার ইংরেজির মধ্যে যদি চলে আসো, এটা হলো আসলে নেগোশিয়েটেবল। আবার যদি রসায়নের মধ্যে আসে, তাহলে এটাকে কি বলি আমরা? সোডিয়াম। তাহলে যখন যদি এবিসিডি ইংরেজির মধ্যে থাকবে, তখন সেগুলো বলবা কি? যে ইংরেজি 26টি লেটারের মধ্যে এবিসি ডি ই এগুলো হলে এক একটা লেটার। আর যখন আমরা আইসিটির মধ্যে চলে আসবো, তখন বলবো যে এ বি সি ডি ই এফ মানে হলো হেক্সাডেসিমেল সংখ্যার লেখার এক একটা প্রতীক। ঠিক আছে, আচ্ছা, তার মানে সি মানে এখানে হলো হেক্সাডেসিমেল সংখ্যার প্রতীক। আমরা এটা বুঝছি কিনা? এটা আমরা অনেকেই ভুল করে থাকি। এখানে আমরা লিখে ফেলি 12, কিন্তু 12 তো হেক্সাডেসিমেলে নেই। 12 সমতুল্য হেক্সাডেসিমেলের ডিজিটটি হলো সি। আচ্ছা, এখন আসি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ যদি এরকম পূর্ণ অংশে ওইরকম 12 আসে, 12 না লিখে লিখবো আমরা কি? সি। ভগ্নাংশ এবার কতটুকু? 0.125। এবার কত দ্বারা গুণন করব? 16 দ্বারা। তাহলে 0.125 গুণন 16 দ্বারা গুণন করলে আমাদের 2.00। তাহলে পূর্ণ অংশ 2, ভগ্নাংশে কত? তোমার 0 0। তাহলে আমরা 0.125 গুণন 16 2। আচ্ছা, তাহলে পূর্ণ অংশে আমরা লিখলাম 2, ভগ্নাংশ হলো 0.0। যদি 0 চলে আসে, তাহলে তার গুণন করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা সিম্পলি ফলাফল লিখে ফেলবো। অতএব 0.125 এত এর সমতুল্য হেক্সাডেসিমেল মান হলো, দশমিক যদি থাকে দশমিকের ফোঁটা আগে দিয়ে নিব, তারপর উপর থেকে নিচ। আমাদের ডিজিটই আছে একটা, তাহলে উপর থেকে আর কি ওই 2টাই শুধু হবে। যেহেতু আমাদের মিলে গেছে, অর্থাৎ 0 চলে আসছে, তাহলে তো ডট ডট দিব না। যদি 0 না আসতো, তাহলে তো ডট ডট দিতাম। তাহলে এখানে ডট ডট তো আর হবে না, আমরা ভিত্তি দিয়ে দিব 16। এখন ফাইনালি ফলাফল হলো যে 28.125 এত এর সমতুল্য হেক্সাডেসিমেল মান হলো 1
C.2 ভিত্তি কত দিব আমরা 16, এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এর উপরে তোমাদের একটা HW হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এর সাথে মিল রেখে তোমরা একটা হোমওয়ার্ক করবা। আচ্ছা হোমওয়ার্কটি হলো যে 38.925 এটা হলো HW হোমওয়ার্ক। ঠিক আছে, 38.925 এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। প্রবলেম হলে আমরা তো বলছি যে কোনো সময় আমাদেরকে নক দিবে। আচ্ছা এখন আমরা আজকে একটু ক্লাসটা একটু লেংদি করতে হচ্ছে বিষয়টাকে পুরোপুরি রিয়েলাইজ করার জন্য, বোঝার জন্য। আমরা 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর অলরেডি দেখে ফেললাম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, 3টার জন্য একই নিয়ম। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার পরীক্ষায় আমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেটা যদি একটু বলতেন। তো আমরা যদি অ্যানালগ ক্লাসে থাকতাম বা ইয়েতে আমরা স্লাইডে দেখাইতে পারতাম। তো আমি একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, আর 5 মিনিট সময় নেব। আমি একটা উদ্দীপক লিখব, তোমরা আমার সাথে উদ্দীপকটা লিখবা এবং আনসারটা আমি বলে দিব, তোমরা আনসারটা নিজেরা করবে, করে আগামী ক্লাসে আমাকে মেসেঞ্জারে জানাবে। ঠিক আছে, আমরা উদ্দীপকটা একটু সবাই লিখে ফেলি। আচ্ছা একটা হোমওয়ার্ক থাকলো, এরপরে উদ্দীপক, এটাও তোমার হোমওয়ার্ক। এই উদ্দীপকটা যদি আমরা পারি, যে উদ্দীপকটা আমরা লিখবো এটা আসলে ঢাকা বোর্ডে 2017 সালে প্রশ্নটি এসেছিল এইভাবেই প্রায় অনেকটা। আর সেটা যদি আমরা পেরে যাই তাহলে আমরা এবল মানে সক্ষম যে কোনো প্রশ্নের আনসার করার ক্ষেত্রে। আচ্ছা সবাই আমরা উদ্দীপকটি লিখি যে আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসে শিক্ষার্থীদেরকে এত সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বললেন। তাহলে কি আইসিটি শিক্ষক ফয়জুল নামে একজন শিক্ষক ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসের শিক্ষার্থীদেরকে 76 এত সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে বললেন। এরকম একটা উদ্দীপক ধরো থাকলো। ঠিক আছে, তোমরা এসএসসি লেভেলে হয়তো এরকম উদ্দীপক আকারে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লাইফে এরকম করে উদ্দীপক থাকবে, সেটা 10 মার্কের একটা প্রশ্ন থাকে, সে অনুযায়ী আনসার করতে হয়। আর আমরা আগে প্রথম ক্লাসে বলেছি এরকম 50 সৃজনশীল আর 25টি এমসিকিউ হবে। আমরা এমসিকিউ আলোচনা করব। তো ক নাম্বার ধরো অঙ্ক কি আমরা প্রথম দিন ক্লাসে বলেছিলাম। খ নাম্বার যে বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনামূলক
পার্থক্য ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা মার্কিংও দিই, এরকম 1 থাকে, খতে 2 থাকে। গ, যে উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদের ক্লাসের কাজটি সম্পন্ন করো। মার্ক থাকে 3। সর্বশেষ ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে শিক্ষকের উল্লেখিত শেখানো পদ্ধতির 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে একটি সারণীতে তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, তাহলে আমরা একটু বলে দিচ্ছি, তোমরা সুন্দর ক খ এ। আচ্ছা, এটা মার্কিং, এটাতে মার্ক থাকে ধরো 4 এরকম। আমরা বলে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী বাসায় কাজটি করবে। এটাও তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, যে আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসের শিক্ষার্থীদের এত সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে বললেন। আচ্ছা, তোমরা এখন বলো, এটাকে কি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো? আমরা যদি 3টা সংখ্যা পদ্ধতি রূপান্তর বুঝে থাকি তাহলে অবশ্যই এটা পারার কথা। এখন ক এবং খ উদ্দীপক থেকেও আসতে পারে, উদ্দীপকের বাইরেও আসতে পারে, অর্থাৎ ওই অধ্যায় থেকে। অঙ্ক কি? প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম যে সংখ্যার ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনামূলক পার্থক্য, অনেক পার্থক্য আছে। বাইনারিতে অঙ্কগুলো হলো 0 1, অক্টালের অঙ্ক হলো কি 0 1 2 3 4 5 6 7। বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ঠিক আছে? তার সংজ্ঞা দেওয়া, যে সংখ্যা পদ্ধতি 2টি অঙ্ক থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বলা হয়, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এরকম 3টা 4টা পার্থক্য দিন আমাদের 2 মার্কের জন্য হয়ে যাবে। তারপর উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদের ক্লাসের কাজটি সম্পন্ন করো। তার ক্লাসের কাজটি কি ছিল? এই দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করা। আমরা পারবো, তার মানে 3 নম্বরটা আমরা পারবো। 4 নম্বর, উদ্দীপকের আলোকে শিক্ষকের উল্লিখিত শেখানো পদ্ধতি। শিক্ষক কি শেখাচ্ছিলেন? ফয়জুল ক্লাসের দশমিক সংখ্যা পদ্ধতি শেখাচ্ছিলেন। তার উল্লিখিত সংখ্যা পদ্ধতির আলোকে 0 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত দশমিক সংখ্যাকে কি বলছে? সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত আমি একটু দেখাই দিচ্ছি। 0 1 2 3 4 এইভাবে কত 20 পর্যন্ত। 0-এর বাইনারি কত? 0। 1-এর বাইনারি কত? 1। 2-এর বাইনারি কত? 10 বা 1 0। এখন তুমি ভাগ পদ্ধতি করো, ছোটোখাটো টেকনিক অবলম্বন করে করো, স্যাররা কিন্তু পড়াইছে এবং আমিও কিন্তু ভাগ পদ্ধতি পড়াইলাম। তোমরা যেভাবে পারো এটা করবে। তারপরে অক্টালের 0 1 2 এরকম হবে। হেক্সাডেসিমেলের 0 1 2, তারপরে এইভাবে 20 পর্যন্ত, এইভাবে 20 পর্যন্ত, এইভাবে 20 পর্যন্ত একটা চার্ট তোমরা তৈরি করবে, ঠিক আছে? যদি আমার এই 3টি সংখ্যা পদ্ধতি আগের ক্লাসে স্যার এবং আমাদের আরও আগে 2টা ক্লাস হয়েছে, এই সব মিলে যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এই উদ্দীপকের আনসার অবশ্যই করতে পারবে। তাহলে আমরা
একটি হোমওয়ার্ক দিলাম দশমিক থেকে হেক্সাডেসিমেল, আরেকটা হোমওয়ার্ক দিলাম একটি উদ্দীপক। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।